যুদ্ধবিরতি বজায় রাখতে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। এছাড়া ওয়াশিংটন ও তেহরানকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। আলোচনার টেবিল ছাড়ার জন্য যুক্তরাষ্ট্র একটি অজুহাত খুঁজছিল বলে অভিযোগ ইরানের। এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সংবেদনশীল বৈঠকের মধ্যেই বৈরুতে হামলা চালিয়ে আলোচনা বাধাগ্রস্ত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এসব বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। ডক্টর ফরিদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে পাকিস্তানের মধ্যস্থতায় ২১ ঘন্টা ধরে বৈঠক চলল ইরান এবং যুক্তরাষ্ট্রের, কিন্তু কোনো ধরনের চুক্তি হয়নি। এক্ষেত্রে কি মনে হয় সামনের দিনগুলোতে কি ধরনের পরিস্থিতি অপেক্ষা করছে? আপনাকে ধন্যবাদ। আমি এর আগেও যখন আলোচনা শুরু করার আগেও আপনাদের সাথে আমি লাইভে বলেছিলাম যে যে অবস্থার মধ্য দিয়ে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানের মধ্যস্থতায়। এই আলোচনার মধ্য দিয়ে একটি প্রথম দফা আলোচনার মধ্য দিয়ে কোনো রকম চুক্তিতে উপনীত হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, কেননা দুই পক্ষই এক ধরনের আস্থাহীনতার অবস্থা নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে, এরকম একটি অবস্থা। এবং সেরকমটি ঘটেছে, টানা ২১ ঘন্টা আলোচনা হয়েছে। আলোচনা হওয়ার পরে চুক্তি হয়নি, না হওয়াটাই স্বাভাবিক। তবে যে বিষয়টি এখানে এসে দাঁড়িয়েছে, যুক্তরাষ্ট্রের দিক থেকে যে আলোচনাটি যেটি অনুষ্ঠিত হলো সেটিও কিন্তু যুক্তরাষ্ট্রের দিক থেকে একতরফা একটি যুদ্ধবিরতি ঘোষণা এবং সেই যুদ্ধবিরতির সাথে ইরানের কমপ্লায়েন্স, এই সব মিলে তার ভিত্তিতে পাকিস্তানের মধ্যস্থতায় যে আলোচনা, এবং এই আলোচনাটাকে আমি বলবো যে পাকিস্তান যেখানে মধ্যস্থতা করেছে এবং কূটনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে, এটিও কিন্তু এক ধরনের যুক্তরাষ্ট্রের তৈরি করা নাটকেরই মঞ্চায়ন হলো ইসলামাবাদে। কারণ আপনি দেখেন মূল চুক্তিটি কিন্তু এর আগেই কিন্তু ব্যর্থ হয়েছে, বিশেষ করে যখন আপনার ওমান, মিশর, তুরস্ক এদের মধ্যস্থতায় যখন এর আগে জেনেভা, মাস্কাটের মতো জায়গায় আলোচনা হয়েছে, আলোচনার মাঝপথে যুক্তরাষ্ট্র সেখানে হামলা করেছে। এবং সেই হামলা করার যে অবস্থাটি, সেই হামলার কোনো আসলে সেরকম সেটার সপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো যুক্তি প্রদর্শন করাও সম্ভব হয়নি। তখনও এই যে বিষয়টি নিয়ে গতকালকে আলোচনা হলো, তখনও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছিল যে ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না, তাদের পরমাণু কর্মসূচিকে লাগাম টানতে হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। কিন্তু ইরানের পক্ষ থেকে কিন্তু বারবার করে বলে আসা হয়েছিল যে তারা কখনো পরমাণু অস্ত্র তৈরির দিকে যাবে না, কেননা তাদের সর্বোচ্চ নেতা কখনো পরমাণু অস্ত্র তৈরিকে তারা কখনো সমর্থন করে না। এখন আমরা দেখলাম ৪০ দিনের এত বড় একটি হামলা, এত বড় ধ্বংসযজ্ঞের পরে গতকালকে ইসলামাবাদে যে আলোচনাটি অনুষ্ঠিত হলো, সেই আলোচনাতে সেই পুরনো সুর যেন আবার বেজে উঠলো। ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না, তারা তাদের পরমাণু কর্মসূচি পরিত্যাগ করবে। আপনি দেখেন এটি নিয়েই কিন্তু আলোচনা চলছিল। এর আগেও কিন্তু ২০১৫ সালে ইরানের সাথে ৬ জাতির যে চুক্তি হয়েছিল, সেই চুক্তির মধ্যে এই কথাটি ছিল যে ইরান তার পরমাণু কর্মসূচিকে লাগাম টানবে, সেটি কখনোই পরমাণু কর্মসূচির দিকে, অস্ত্র তৈরির দিকে যাবে না। সেখানে ৫ জাতি একমত ছিল, একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এককভাবে ডোনাল্ড ট্রাম্পের সময় ২০১৯ সালে সেই চুক্তি থেকে সরে গেলেন। সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই অবস্থা। সুতরাং এই যে আজকে একটি ভয়াবহ একটা ধ্বংসযজ্ঞ সাধিত হয়েছে, আমি মনে করি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে আজকে এই যে সেক্ষেত্রে শান্তি আলোচনা তো আপাতত ভেস্তে গেছে। আপনার কি মনে হয় মধ্যপ্রাচ্য আর বিশ্ব অর্থনীতি কি নতুন করে কোনো ঝুঁকিতে বা সংকটে পড়বে কিনা? মধ্যপ্রাচ্য সবসময় ঝুঁকিতে ছিল, ঝুঁকিতে আছে, ভবিষ্যতে আরো নতুন ধরনের ঝুঁকির মতো একটি পরিস্থিতি তৈরি হয়েছে। এখন সেই ঝুঁকিটিকে আমরা কতটুকু মোকাবেলা করতে পারবো, সেটি একটি বিষয়। কূটনীতি বিভিন্ন সময় বিভিন্ন রূপে আবির্ভূত হয়। ভবিষ্যৎ কূটনৈতিক ধরন কি হবে সেটির উপর নির্ভর করছে যে মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে কতটুকু আমরা সামাল দিতে সক্ষম হবো বা আমরা স্বস্তিদায়ক দেখতে পারবো। এখন আপনি দেখেন যে কূটনীতি ভেস্তে গেছে এই মুহূর্তে, সেটিও বলা যাচ্ছে না। তবে এটি বলা যাচ্ছে মোটামুটি ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো এই যুদ্ধে আর ফিরছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ থেকে আসলে একটু সরে যাওয়ার একটি উপলক্ষ তারা খুঁজছিল, এবং সেটির নাম করে যে আলোচনা। এবং সেখানে তারা যেটি বলছে, আজকে ডোনাল্ড ট্রাম্পের কিছুক্ষণ আগে একটি পোস্ট দেখলাম, তিনি তার যে ট্রুথ সোশ্যালে বলেছেন যে ইরান যদি তাদের প্রস্তাবে সম্মত না হয়, তাহলে তারা ইরানের জন্য নো অবরোধের মতো বিষয় তার কাছে একটি থাকে, একটা ট্রাম্প কার্ড তিনি বলছেন এটিকে, যে এটিকে তিনি অ্যাপ্লাই করবেন। অর্থাৎ তারা নানানভাবে ইরানকে সহায়তা করার জন্য তাদের ভাষায় সেরকম ব্যবস্থাগুলো নেবেন। কিন্তু সেক্ষেত্রে কি ইসরায়েলের বলা যে যায় যে বিষয়টি, আপাত দৃষ্টিতে হামলা বা যুদ্ধের যে সহিংসতা সেটি কি বন্ধ থাকবে? না, যেটা আমি বলছিলাম যে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের হামলাটি হয়তো বা সংঘাতটি, সেই সংঘাতটি হয়তো হচ্ছে না। এখানে যুক্তরাষ্ট্রের প্রক্সি হয়ে ইসরায়েল যেভাবে ইরানের সাথে আগে থেকেই যে দ্বন্দ্ব লিপ্ত ছিল,
সেই দ্বন্দ্বটি রয়েই গেল, এবং সেই দ্বন্দ্বটি হয়তো সামনের দিকে আরেকটু প্রকট হতে পারে। বিশেষ করে বেঞ্জামিন নেতানিয়াহু যে কথা বললেন আলোচনার ফলশ্রুতিতে বা আলোচনার পরিপ্রেক্ষিতে, তিনি যেটি বললেন, ইরানের হামলা শেষ হয়নি, ইরানের আরো কিছু গুরুত্বপূর্ণ জায়গায় তাদের হামলা বাকি রয়েছে। সুতরাং ওইরকম একটি ধারণাতেই যদি তিনি যদি অটল থাকেন, তাহলে কিন্তু ধরে নেওয়া যায় যে ইসরায়েলের সাথে ইরানের এই যে সংকটটি রয়ে গেল, এবং সেখানে যুক্তরাষ্ট্র না চাইলেও হয়তো বিভিন্ন সময় ইসরায়েলের সপক্ষে তাদের এসে দাঁড়াতে হবে। তবে এখানে একটি বিষয় আমি আপনাকে বলে রাখি, ইসরায়েলের যে বেশিরভাগ রাজনৈতিক দল এবং মানুষটা কিন্তু এইটির বিপক্ষে, থেকে পছন্দ করছে না। তারপরও সুতরাং তো যদি আমরা ইসরায়েল ভবিষ্যতে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, যে ইরান যুদ্ধের প্রভাবে কিন্তু এরই মধ্যে পুরো বিশ্বে জ্বালানি সংকট দেখা দিয়েছে বা এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে অর্থনীতিতেও। সেক্ষেত্রে সামনে হজও আসছে। আপনার কি মনে হয় পুরো মুসলিম বিশ্বের উপরে এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা? অবশ্যই পড়বে, না পড়ার কোনো কারণ নেই। আপনি দেখেন জেট ফুয়েলের দাম কিন্তু 60% বেড়ে গেছে, এবং বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইটে কিন্তু বিমান ভাড়া বেড়ে গেছে। আগে আমরা দেখতাম, বিশেষ করে বাংলাদেশের কথা বলি, 9-10 লক্ষ টাকা যে হজ প্যাকেজ ছিল, সেই হজ প্যাকেজটি হয়তো আরো 2 থেকে 3 লক্ষ টাকা বেড়ে যাবে আমাদের দেশের জন্য। অন্যদিকে আমাদের দেশের যে যদি চিন্তা করি, আমাদের দেশের প্রেক্ষিতে যুদ্ধ সহ অন্যান্য কারণেও কিন্তু মানুষের আর্থিক সক্ষমতা অনেক কমে গেছে। এই সবকিছু মিলে সামনের হজ সহ আমাদের যে ইন্টারন্যাশনাল বিভিন্ন সোর্স গুলো থাকবে, যে যাতায়াত থাকবে, যোগাযোগ ব্যবস্থা থাকবে, সেখানে বেড়ে যাবে, আমাদের পণ্য আমদানি খরচ বেড়ে যাবে। সবকিছু মিলে আর্থিক জায়গাটি একটি বিশৃঙ্খল হয়ে দাঁড়াবে, এবং বিশেষ করে উন্নয়নশীল শুধু বিশ্ব নয়, উন্নত দেশগুলোর জন্য কিন্তু এটি একটি নেতিবাচক প্রভাবকে মোকাবেলা করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা বলছে যে তাদের কাছে প্রচুর পরিমাণ তেল রয়েছে, কিন্তু তাদের তেল দিয়ে তো সারা বিশ্বকে তারা স্যাটিসফাই করতে পারবে না। ইরানের হরমুজ প্রণালী একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি দেখেন হরমুজ, স্ট্রেট অফ হরমুজ এখনো কিন্তু ইরান বন্ধ রেখেছে, এবং সেই দিক দিয়ে কিন্তু বাংলাদেশের মতো দেশের জাহাজে কিন্তু তারা আটকে দিয়েছে। কিছুদিন আগে তারা বাংলাদেশের জাহাজকে ছেড়েছে। সুতরাং ইরান এখন অনেক সিলেক্টিভ হয়ে গেছে এই জায়গাটিতে। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে হরমুজে প্রচুর পরিমাণ মাইন রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মাইন বিধ্বংসী যে জাহাজগুলো আছে সেইগুলো মাইন অপসারণের কাজ করবে, সেখানে ইরান বাধা দিতে পারে। সুতরাং হরমুজের যে অনিশ্চয়তা, সেটি তো রয়েই গেল, এইটি একটি বিষয়। সুতরাং সবকিছু মিলে জ্বালানির যে অনিশ্চয়তা বা অস্থিরতা, জ্বালানির অস্থিরতা থেকে কিন্তু আমাদের জীবনের সর্বক্ষেত্রে কিন্তু একটি বিরূপ প্রভাব এখানে পড়তে পারে, অর্থাৎ যেটিকে খুব আমরা মনে সহসাই করি। বিশ্ববাসীর জন্য এখন পর্যন্ত খুব ভালো খবর আছে বলে মনে হচ্ছে না। অধ্যাপক ডক্টর ফরিদুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ আপনার বিশ্লেষণের জন্য।